যারা যারা আমার এই ছন্নছাড়া জীবনের জন্য দায়ী, তাদের কাউকে এবার আয়াজ খান ছাড়বে না, কাউকে না। উফ, জমিদার মশাই, আপনার এই মিথ্যে জমিদারি, এই মিথ্যে গৌরব, এই মিথ্যে সুনাম আর কতদিন ধরে রাখতে পারবেন? উচ্চস্বরে হেসে। আয়াজ, এবার আপনাদের জীবনে ঝড় হয়ে আসছে, আপনাদের সবার জীবনকে তছনছ করতে। যে আগুনে আমি জন্মের পর থেকেই পুড়ছি, সেই আগুনেই আমি আপনাদের ধ্বংস করব। তৈরি থাকুন। কথা আরিয়ানের রুমে গিয়ে দেখতে পায় আরিয়ান তার রুমে নেই। হঠাৎই কথা বারান্দা থেকে আরিয়ানের আওয়াজ শুনতে পায়। কথা, আমি বারান্দায়। কথা বেশ অবাক হয়ে যায়। আরিয়ান তো বারান্দায়, তাহলে সে বুঝলো কিভাবে কথা তার রুমে এসেছে। কথা বারান্দায় গিয়ে দেখতে পেল আরিয়ান বারান্দায় বেতের চেয়ারে বসে আছে। কথাও গিয়ে আরিয়ানের পাশের চেয়ারে বসে পড়ে। কথা আরিয়ানকে ইশারা করে বুঝায়। আপনি জানলেন কিভাবে আমি এসেছি? আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মৃদু হাসে আর বলে, এত কিছু তুই বুঝবি না। এখন এটা বল, হঠাৎ আমার রুমে আসলি যে? কোনো কাজ আছে? কথা ইশারা করে। কেন, কাজ না থাকলে কি আসা যাবে না? আরিয়ান মলিন হেসে বলে, অবশ্যই যাবে। তোর জন্য আমার রুমের দরজা সব সময় খোলা, মনে মনে। সাথে আমার মনের দরজাও। কথা এবার বেশ সিরিয়াস হয়ে ইশারা করে। তোমার কি হয়েছে আরিয়ান ভাইয়া? কয়েকদিন ধরেই দেখছি তুমি কেমন অন্যমনস্কও থাকো। আমাকে বলো না তোমার কি হয়েছে। কথার ইশারা বুঝতে পেরে আরিয়ান মলিন হেসে বলে, জানতেই হবে আমার কি হয়েছে। কথা মাথা নাড়িয়ে সায় জানায়। আরিয়ান সামনের দিকে তাকে বলে ওঠে, আজ না, আহানের বিয়েটা আগে শেষ হোক, তারপর তোকে বলবো। আহানের রিসেপশন শেষে আমার ঘরে আসিস, তোকে অনেক কিছু বলার আছে, কিন্তু তার আগে আমাকে কিছু জিজ্ঞেস করিস না। কথা আরিয়ানের কথার কিছুই বুঝতে পারল না, তাই সে চুপ রইল। আর অন্যদিকে আরিয়ান ভেবে নিয়েছে এভাবে সে তার ভালোবাসাকে হারাতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নিয়েছে আহানের রিসেপশনের দিন সে কথাকে সারপ্রাইজ করবে। কথা তাকে গ্রহণ না করলেও আরিয়ান কথাকে জোর করবে। যেভাবেই হোক কথাকে তার প্রয়োজন, অন্তত নিজের বেঁচে থাকার জন্যও কথাকে প্রয়োজন। জীবন এক শব্দ, খুব ছোট, কিন্তু এর গভীরতা একান্তই সীমাহীন। কেউ জীবনকে দেখে এক মুঠো স্বপ্নের মতো, আবার কেউ দেখে এক রাশ ভাঙ্গাচোরা বাস্তবতার ছবি হিসেবে। এই পথ চলা কখনো মসৃণ নয়, কখনো বড্ড কণ্টকময়, কখনো কেউ একা হয়ে পড়ে শত মানুষের ভিড়ে, আবার কখনো একজন মানুষের পাশে হাজারো মন সান্ত্বনা খুঁজে পায়। জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা হলো সব কিছু চাইলেই পাওয়া যায় না, কিন্তু যা পাওয়া যায় তা নিয়েই পথ চলতে হয়। প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে যে ফাঁকটা পড়ে থাকে সেটাই আমাদের কষ্ট দেয়। রাত 1টা, নিস্তব্ধ রজনী। এমন সময় কথা নিজের রুমের লাগোয়া বারান্দার দেওয়ালে ঘেঁষে বসে একধানে আকাশের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ সে এগুলোই ভেবে যাচ্ছিল। আজ তার সাথে যা হলো তার পরিপ্রেক্ষিতে উক্ত কথাগুলো তার মনে ভেসে চলছিল। কথার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আজ যে সে খুব বড় একটা অপরাধ করে ফেলেছে। কথা নিজের ডান হাতের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে বেশ কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার ঘটনার কথা ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। আজ আহান এবং ইতির রিসেপশন ছিল। কাল বেশ ধুমধামভাবেই আহান এবং ইতির বিয়ে হয়েছিল, আর আজও বেশ জাঁকজমকপূর্ণভাবে ওদের রিসেপশন হলো। রিসেপশনের শেষে বাড়ির সকলে বেশ ক্লান্ত হয়ে নিজের রুমে ফ্রেশ হতে যায়। কথাও বেশ ক্লান্ত, তাই সেও ক্লান্তি দূর করতে ফ্রেশ হতে গেল। কথা ফ্রেশ হয়ে একটা কালো রঙের 3 পিস পরেছে। কথা তোয়ালে দিয়ে তার চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুম থেকে বের হয়ে কথা দেখতে পারলো আরিয়ান কথার খাটে পা ঝুলিয়ে মাথা নিচু করে বসে আছে। কথা কিছুটা অবাক হলো এই মুহূর্তে আরিয়ানকে এখানে দেখে। কথা আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। সামনে কারো উপস্থিতি বুঝতে পেরে আরিয়ান মাথা তুলল। সে দেখতে পেল কথা তার সামনে দাঁড়িয়ে আছে, পরনে তার কালো 3 পিস, চুলগুলো থেকে হালকা পানি পড়ছে, হয়তো এখন গোসল করেছে। মুখটা বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। আরিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কথা ইশারা করলো। এভাবে তাকিয়ে আছো কেন আরিয়ান ভাইয়া? আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মৃদু হেসে বলে উঠল, না, তেমন কিছু না। কথা, তোর কি একটু সময় হবে? কথা ইশারা করে বুঝালো। হ্যাঁ হবে। কেন বলো তো?
আরিয়ান বসা থেকে দাঁড়িয়ে বলে উঠল। তোর সাথে কিছু কথা ছিল। কথা ইশারা করলো। হ্যাঁ বলো। না, এভাবে না, বারান্দায় চল। এই বলে আরিয়ান বারান্দায় চলে গেল। কথাও আরিয়ানের পেছনে বারান্দায় চলে আসলো। কথা বুঝতে পারছে না আরিয়ান তাকে কি এমন বলতে চাচ্ছে। আরিয়ান এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। কথা আরিয়ানের ঠিক পাশেই দাঁড়িয়ে। বেশ কিছুক্ষণ সময় ধরে আরিয়ান নীরব। কথা আরিয়ানের ভাবমূর্তি কিছুই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর আরিয়ান নীরবতা ভেঙে বলে উঠল। কথা, তোকে আজ আমি আমার মনের কিছু কথা বলবো। আশা করি তুই বুঝবি। আর যদি তোকে এগুলো না বলতে পারি তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। কথা ভ্রু কুঁচকে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান কথার দিকে তাকালেই কথা আরিয়ানকে ইশারা করে। কি বলবেন ভাইয়া? আরিয়ান কথার দিকে তাকিয়ে বলে ওঠে। বলবো, কিন্তু তার আগে তুই আমাকে কথা দে যে আজ আমি যা বলবো তা যাই হোক না কেন এর জন্য তোর আর আমার মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি না হয়। কথা আরিয়ানের কথা কিছুই বুঝতে পারল না, তবুও মাথা নাড়িয়ে সায় জানালো। আরিয়ান আবারও আকাশের পানে তাকায় আর একটা লম্বা শ্বাস নিয়ে বলা শুরু করে। তখন আমার 12 বছর বয়স। আমি ছোটকাল থেকেই দেখতাম দাদু প্রতিদিন সকালবেলা হাঁটতে বের হতো। আমিও প্রতিদিন দাদুর সাথে হাঁটতে যেতাম। কিন্তু একদিন আমার প্রচণ্ড জ্বর হয়, যার কারণে আমি সেই দিন দাদুর সাথে হাঁটতে যেতে পারিনি। ওই দিন দাদু একাই গিয়েছিল হাঁটতে। আমার এখনো মনে আছে, সেদিন সকাল 8টা বাজে। এই সময় ছিল আমাদের সকলের সকালের নাস্তার সময়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন মা আমাকে খাবারের জন্য ডাকতে এলো না। কিন্তু তার মধ্যে আমার প্রচুর ক্ষুধাও লেগেছিল, তাই আমি পা বাড়ালাম নিচে যাওয়ার জন্য। নিচে নেমে ড্রয়িং রুমের সামনে যেতেই দেখতে পেলাম দাদু সোফায় বসে আছে। তোয়ালে দিয়ে মোড়ানো কিছু একটা দাদু তার হাত দিয়ে আঁকড়ে ধরে আছে, আর বাড়ির সকলের চোখ মুখ কঠিন করে সোফায় বসে আছে। দাদুর পাশে ফুপিও বসেছিল। আমি বুঝতে পারিনি এত সকালে ফুপি আমাদের বাড়িতে কি করছে। আমি ধীর পায়ে দাদুর পাশে গিয়ে দাঁড়ালাম, হালকা উকি দিয়ে দাদুর কোলে থাকা তোয়ালের দিকে তাকালাম। আর তখন দেখতে পেলাম ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা। জানিস কথা, বাচ্চাটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন সারাদিন তাকে দেখতে থাকি। ছোট্ট ছোট্ট হাত পা, মুখটা লাল, মনে হচ্ছিল ছোট্ট একটা পরী। আমি বাচ্চাটার দিকে তাকাতেই বাচ্চাটাও আমার দিকে চোখ মেলে তাকালো, আর আমাকে দেখেই মৃদু হেসে উঠল। জানিস কথা, আমার যে সেদিন কেমন অদ্ভুত অনুভূতি হয়েছিল। তারপর আস্তে আস্তে বাচ্চাটা আমার সামনে বড় হতে লাগলো। আমি সবসময় তাকে আমার ছোট বোনের মতোই দেখতাম। কিন্তু যখন ওর 8 বছর বয়স, তখন আমাদের জীবনে এমন কিছু ঘটেছিল যার ফলে আমি বুঝতে পারলাম ওই ছোট্ট পরীটাকে আমার চাই, অন্তত নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। ওই ছোট্ট পরীটা ছাড়া আমি নিঃস্ব। তাই তো আমি গত 10টা বছর সেই পরীটাকে আমার সবটা দিয়ে ভালোবেসে গিয়েছি, আগলে রেখেছি। দীর্ঘক্ষণ কথা বলার পর আরিয়ান থামলো আর কথার দিকে তাকিয়ে বলে উঠল। জানিস সেই ছোট্ট পরীটাকে? কথা কিছু না বলে মাথা নিচু করে রাখলো, কারণ সে জানে আরিয়ান তার কথাই বলছে। কথাকে এভাবে চুপ থাকতে দেখে আরিয়ান মৃদু হাসলো আর বলে উঠল। সেই ছোট্ট পরীটা তুই। কথা। কথা এবার মাথা নিচু করে রাখলো। আরিয়ান এবার কথার সামনে এসে বলতে লাগলো। আমাকে একটু ভালোবাসবি কথা? তোর ভালোবাসা পাওয়ার জন্য আমি যে কি পরিমাণ ছটফট করছি তা শুধুমাত্র আমিই জানি। আমি আর পারছি না কথা, আর পারছি না কথা। আমি আমি জানি তুই তুই আবরারকে পছন্দ করিস। আরিয়ানের মুখ থেকে আবরারের কথা শুনে কথা চমকে ওঠে। সে অবাক হয়ে আরিয়ানের দিকে তাকায়। সে ভাবে আরিয়ান কিভাবে জানলো সে আবরারকে ভালোবাসে। এই কথা তো শুধু কথা আর আবরার ছাড়া কেউই জানতো না। তাহলে কথার ভাবনার মাঝে আরিয়ান মলিন হেসে বলে উঠল। যাকে ভালোবাসি তার মনই যদি পড়তে না পারি তাহলে কিসের ভালোবাসলাম আমি? আরিয়ানের কথা শুনে কথা কিছু না বলেই মাথা নিচু করে রাখলো। এবার আরিয়ান হুট করে কথাকে জড়িয়ে ধরলো, এমনভাবে শক্ত করে জড়িয়ে ধরলো যেন মনে হচ্ছে ছেড়ে দিলেই কথা কোথাও হারিয়ে যাবে। আরিয়ানের এহেন স্পর্শে কথা হতবাক হয়ে গেল। সে ভাবতেও পারেনি আরিয়ান তাকে এভাবে জড়িয়ে ধরবে। কথা আরিয়ানকে তার থেকে সরিয়ে দিবে তাও পারছে না। কিছুক্ষণ পর কথা তার কাঁধে ভেজা ভেজা অনুভব করলো। কথা বুঝতে পারলো আরিয়ান কান্না করছে। আরিয়ান ভাঙ্গা গলায় শুধালো। আমাকে একটু ভালোবাস না কথা, একটু। আমি কথা দিচ্ছি সারাটা জীবন তোকে আমি আগলে রাখবো, ভীষণ যত্নে আমার মনে তোকে সাজিয়ে রাখবো। প্লিজ কথা, প্লিজ। আমি তোকে ছাড়া কিছুই ভাবতে পারি না কথা।
না তোর জায়গায় আমি কাউকে মারতে পারবো, আর না তোকে অন্য কারোর সাথে দেখতে পারবো। প্লিজ কথা, প্লিজ তুই আমার হয়ে যা। তুই যা যা বলবি আমি তাই তাই করব। প্লিজ কথা। তুই তুই জানিস না কথা, আবরার তোকে ভালোবাসে না। ও ও তোকে শুধু ব্যবহার করছে। তুই তুই আবরারের জালে পা দিস না। ও তোকে তোকে নিয়ে একটা নোংরা খেলা খেলছে। কথা তুই। আরিয়ান কিছু বলার আগে কথা আরিয়ানকে ধাক্কা মারে এবং সাথে সাথে আরিয়ানকে থাপ্পড় মেরে দেয়। আরিয়ান গালে হাত দিয়ে হতবাক হয়ে কথার দিকে তাকিয়ে আছে। কথার চোখ মুখ কঠিন করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। কথার চোখ দিয়ে আগুন ঝরছে। সে রাগে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আরিয়ান হতবাক হয়। কথা তুই। কথা আরিয়ানকে আর কিছু না বলতে দিয়ে ইশারা করে উঠে। কি ভাবেন আপনি নিজেকে? হ্যাঁ, কি ভাবেন? আপনার সাহস কি করে হয় আবরার ভাইকে নিয়ে এসব কথা বলার? হ্যাঁ, আমি আবরার ভাইকে ভালোবাসি আর সারা জীবন তাকে ভালোবেসে যাব। আপনি এসব মিথ্যে কথা বলে আমার মন থেকে আবরার ভাইয়াকে কোনোদিনও সরাতে পারবেন না, কোনোদিনও না। এতদিন আপনার এইসব কথাবার্তাকে পাত্তা দিতাম না, ভাবতাম সবসময় আপনি বুঝতে পারবেন। কিন্তু আজ আজ আপনি যা করলেন তাতে আজ আপনি আমার মন থেকে উঠে গিয়েছেন আরিয়ান ভাইয়া। আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে অবাক নয়নে তাকিয়ে আছে। আরিয়ান ভাবতেও পারেনি তার কথা রানী তার সাথে এমন ব্যবহার করবে। আরিয়ান ভাঙ্গা গলায় বলতে লাগলো। কথা আমার। আরিয়ানকে বলতে না দিয়ে কথা আবারও ইশারা করে। প্লিজ আরিয়ান ভাইয়া, আপনি এখান থেকে চলে যান, আমার সহ্য হচ্ছে না আপনাকে। আর আরেকটা কথা, আজকের পর থেকে আপনি আমার সামনে না আসলে আমি খুশি হব। আর ভবিষ্যতে আবরার ভাইয়াকে নিয়ে কোনো মিথ্যা কথা আমার সামনে বলতে আসবেন না প্লিজ। এবার দয়া করে আপনি আমার রুম থেকে চলে যান। কথা আরিয়ানকে ইশারা করার সময় তার শরীর কাঁপছিল, হাতটাও ভীষণভাবে কাঁপছিল। দাঁড়িয়ে থাকার মতো শক্তি পাচ্ছিল না। আরিয়ান অশ্রু চোখে কিছুক্ষণ কথার দিকে তাকিয়ে রইল। আরিয়ান অনুভব করলো তার বুকের মধ্যে কিছু একটা হচ্ছে। সে দ্রুত কথার ঘর থেকে প্রস্থান করলো। আর অন্যদিকে বৃষ্টি নিজের রুমের খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে দু পা ভাঁজ করে বসে আছে বললে ভুল হবে। অঝরে কান্না করছে। সে কিছুক্ষণ আগের দৃশ্য কিছুতেই তার মন থেকে মুছে ফেলতে পারছে না। বৃষ্টি আজ ভেবেছিল কথার সাথে ঘুমাবে, তাই সে কথার রুমে এসেছিল। কিন্তু কথার রুমে এসেই সে দেখতে পেল আরিয়ানের কথাকে জড়িয়ে ধরে আছে। বৃষ্টি এই দৃশ্যটা দেখে সেখানেই জমে গেল। সে বিশ্বাস করতে পারছিল না তার সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো। তাৎক্ষণিক সে শুনতে পেল কথার উদ্দেশ্য, আরিয়ানের আবেগ মাখা কথাগুলো। বৃষ্টি এই দৃশ্য দেখে আর এক মুহূর্ত সেখানে থাকলো না। ছুটে চলে এলো তার রুমে এসে দরজা বন্ধ করে খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে দু পা ভাঁজ করে বসে পড়ল আর অঝরে কাঁদতে লাগলো। বৃষ্টি বুঝতে পারলো কেন আরিয়ান বৃষ্টিকে বারবার প্রত্যাখ্যান করত। কেন এমন করলেন আরিয়ান ভাইয়া? কেন? আমার ভালোবাসা কি আপনার চোখে পড়ল না? পারলাম না আপনার ওই কঠোর মনটাকে গলাতে। আমি এখন কি করব আরিয়ান ভাইয়া? আপনি অন্য কারো, এই কথাটা যে আমি মানতে পারছি না। আমার বুকের মধ্যে ভীষণ যন্ত্রণা হচ্ছে আরিয়ান ভাইয়া, ভীষণ। আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকবো আরিয়ান ভাইয়া? আর কথা, তুই আমার থেকে আমার আরিয়ান ভাইয়াকে কেড়ে নিলি কেন? কথা কেন? তুই তো জানতি আমি আরিয়ান ভাইয়াকে কতটা ভালোবাসি। আমি কোনো দিনও তোকে ক্ষমা করব না কথা, কোনো দিনও না। ও আরিয়ান ভাইয়া, আপনাকে ছাড়া যে আমি নিঃস্ব। আমি যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। শুনতে পাচ্ছেন আপনি? এই বৃষ্টি আপনাকে ভালোবাসে, খুব 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 ভালোবাসে। বৃষ্টি অঝরে কাঁদছে আর বিলাপ করছে। অন্যদিকে আরিয়ান নিজের রুমের মেঝেতে হাত পা ছড়িয়ে কথার একটা ছবি হাতে নিয়ে বসে আছে। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আজ আরিয়ান বাচ্চাদের মতো কাঁদছে। কথার ছবিটা বুকে জড়িয়ে অঝরে কাঁদছে। ও কথা রানী, কেন তুই আমাকে বুঝলি না? কেন আমার এই অসীম ভালোবাসা তোর মন গলাতে পারলো না? আমি আর কি করলে তুই আমাকে ভালোবাসবি? বল না কথা। তুই যা বলবি আমি তাই করব। কথা, আমার বুকের মাঝে অসহ্য পীড়া হচ্ছে রে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুই আজ আমাকে এত কঠিন শাস্তি দিলি। তুই আমার বুক দেখতে চাস না কেন কথু? কেন এত বড় শাস্তি আমাকে দিলি? আমি যে মরে যাবো তোকে ছাড়া। নিস্তব্ধ এই রজনীতে দিকে তিনজন একতরফা প্রেমিক নিজেদের অশ্রু বিসর্জন দিচ্ছে। তাদের মনে আজ অপ্রত্যাশিত ঝড় বয়ে চলছে।
অন্যদিকে আজান তার রুমের দোলন চেয়ারে বসে উচ্চ স্বরে হেসে চলছে আর বলছে, তার মানে জমিদার বাড়িতে আগুন লাগা শুরু হয়ে গেছে? বাহ। কিছুক্ষণ থেমে, আবরার জমিদার সাহেব, আপনি এই আয়াজ খানকে বড্ড হালকাভাবে নিয়ে নিয়েছেন। আপনি যতটা এই আয়াজ খানকে বোকা ভেবে খেলা খেলছেন, এই আয়াজ খান কিন্তু অতটাও বোকা নয়। শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা। এবার রানীও আমার হবে এবং রাজত্ব আমার হবে। আর আপনারা আপনারা এই আয়াজ খান জ্বালানো আগুনে জ্বলে পুড়ে মরবেন। কথাটি বলে আজান আবারও উচ্চ স্বরে হাসা শুরু করলো। ফুপিমণি, তোমরা এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? কথার ইশারা বুঝতে পেরে আসমা আলী খান কথার মাথায় স্নেহের সাথে হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, আমিও এত তাড়াতাড়ি যেতে চাইনি মা, কিন্তু কি করব বল। আজ সকালেই বৃষ্টি বলেছে ওর নাকি আর কিছুদিন পর ভর্তি পরীক্ষা, আর ওর নাকি অনেক পড়া বাকি, তাই তো বললো ও নাকি আজই চলে যেতে চায়। কথা আসমা আলী খানের কথা শুনে বৃষ্টির দিকে তাকালো। এখন সকাল 10টা। কথা আজ সকালে ঘর থেকে বের হয়নি। অবশ্য জাফর আলী খান কথাকে ডেকেছিলেন, কিন্তু কথা মাথা ব্যথার অজুহাত দিয়ে কোনো মতে জাফর আলী খানকে বুঝিয়েছে। কিন্তু আসল কারণ তো হলো আরিয়ান। কথা চায়নি আরিয়ানের মুখোমুখি হতে, কারণ কাল যে সে খুব বড় অপরাধ করে ফেলেছে, তাই আজ আর সাহস হয়নি আরিয়ানের সামনে যাওয়া। কথা নিজের রুমে বারান্দায় বসেছিল। ঠিক তখনই আসমা আলী খান কথার রুমে এসে জানায় তারা আজই তাদের বাড়ি চলে যাচ্ছে। আসমা আলী খানের সাথে বৃষ্টিও আসে কথার কাছে। বর্তমান কথা বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টির চেহারাটা কেমন মলিন মনে হচ্ছে, চোখ মুখ কেমন ফুলে আছে। কথা বিচলিত হয় বৃষ্টির এমন অবস্থা দেখে। কথার ভাবনার মাঝে আসমা আলী খান বলে ওঠেন, কথা মনি, তুই মন খারাপ করিস না। তোর ভর্তি পরীক্ষা শেষ হলে এবার তোকে আমি নিজের কাছে নিয়ে যাব, না হয় কয়েকদিন তোর ফুপিমনির সাথে থাকবি, ঠিক আছে? কথা মাথা নাড়িয়ে সায় জানায়। আসমা আলী খান কথার থেকে বিদায় নিয়ে কথার রুম থেকে চলে যায়। বৃষ্টিও তার মায়ের সাথে চলে যেতে নেয়। তখনই কথা বৃষ্টির হাত ধরে ফেলে। বৃষ্টি জানতো কথা এমন কিছু করবে। বৃষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কথা বৃষ্টির সামনে এসে বৃষ্টির মুখটা আলগে নিয়ে উঁচু করলো। বৃষ্টি এবার কথার দিকে তাকাতেই কথা বৃষ্টিকে ইশারা করলো। কি হয়েছে তোর বৃষ্টি? আমি জানি ভর্তি পরীক্ষাটা শুধুমাত্র বাহানা এখান থেকে যাওয়ার। আসল কারণটা বল। আর তোর চোখ মুখের এই অবস্থা কেন? কথা বৃষ্টিকে ইশারা করে অস্থির চোখে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। বৃষ্টিও কথার দিকে কিছুক্ষণ নিষ্পলকভাবে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে বৃষ্টি ভাঙ্গা গলায় বলে উঠল, নিজের প্রিয় মানুষটা হারিয়ে ফেলেছি কথা, তাও আবার আমার আরেক প্রিয় মানুষের কাছে। ভালো থাকিস কথা। এই বলে বৃষ্টি আর এক মুহূর্ত কথার সামনে দাঁড়ালো না, ছুটে বেরিয়ে গেল রুম থেকে। আর ওইদিকে কথা বৃষ্টির এহেন কথায় কিছুই বুঝতে পারল না। কিসের প্রিয় মানুষের কথা বলে গেল বৃষ্টি? রাত 1টা। কথার চোখে ঘুম নেই। ঘুম আসবে কিভাবে? মনের মধ্যে এত বড় অনুতাপ নিয়ে ঘুমানো সম্ভব? কাল সে আরিয়ানের সাথে যা করেছে তার অনুতাপ তাকে তাড়া করে বেড়াচ্ছে। সে জানে না কাল তার কি হয়েছিল, কিন্তু আরিয়ান যখন আবরারকে নিয়ে ওই সব কথা বলছিল তখন কথা নিজেকে সামলাতে পারেনি। নিজের ভালোবাসার মানুষকে নিয়ে কেউ মিথ্যা কথা সহ্য করতে পারে না। কথা এত সব ভাবছিল, ঠিক তখনই কথা গাড়ির আওয়াজ শুনতে পেল। কথা ভ্রু কুঁচকালো এই ভেবে যে এই সময় বাসায় কে আসবে। আবরার তো আজ তাড়াতাড়ি ফিরে এসেছে, সাথে করে কথার জন্য কথার পছন্দের আইসক্রিম নিয়ে এসেছিল। কথা খুব অবাক হয়েছিল, সে এই জন্মে আবরারের কাছ থেকে এসব আশা করেনি, কিন্তু পর মুহূর্তেই মাথা থেকে এসব ভাবনা ঝেড়ে ফেলল। তার তো খুশি হওয়ার কথা এই ভেবে যে আবরার যে তার এত কেয়ার করছে, তার কথা ভাবছে। কিন্তু আজ আবরারের থেকে অপ্রত্যাশিত জিনিস পেয়েও কেন জানি না কথা খুশি হতে পারেনি। কথা তার বারান্দা থেকে উকি দিয়ে নিচের দিকে তাকালো। তখন সে দেখতে পেল আরিয়ান গাড়ি থেকে নামছে। কথা আরিয়ানকে দেখে ভীষণ অবাক হয়। আরিয়ান এত রাত করে বাড়ি ফিরছে, তার মানে সারাদিন আরিয়ান বাড়িতে ছিল না।
কথা জানে না আজ সারাদিন আরিয়ান বাসায় ছিল না, কারণ সে নিজের ঘর থেকে তেমন একটা বের হয়নি। কথা আরিয়ানকে দেখা মাত্র ছুটে চলল নিচে, যে করেই হোক তার আরিয়ানের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ সে যে বড্ড অপরাধ করে ফেলেছে। আরিয়ানের কাছে বাড়ির আলাদা চাবি ছিল, সে দরজার সামনে এসে যেই চাবিটা দিয়ে দরজা খুলতে যাবে ঠিক সেই মুহূর্তেই তার আগেই দরজা খুলে গেল। দরজা এভাবে খুলে যাওয়াতে আরিয়ান কিছুটা ভ্রু কুঁচকাল। সে মনে মনে ভাবল এত রাতে কে জেগে থাকবে। দরজা সম্পূর্ণ খুলতেই আরিয়ান সামনের দিকে তাকালো, আর তখনই যা দেখতে পেল তাতে আরিয়ান স্থির হয়ে গেল। যার থেকে পালাতে সারাটা দিন বাহিরে এখানে ওখানে কাটিয়ে আসলো, শেষমেশ তার সামনেই তাকে পড়তে হলো। আরিয়ান কথাকে দেখেও না দেখার ভঙ্গিতে কথার পাশ কাটিয়ে চলে গেল। কথা আরিয়ানের এমন ব্যবহারে বেশ কষ্ট পেল, কিন্তু পর মুহূর্তেই ভাবলো আরিয়ানের এমন ব্যবহার করা সম্পূর্ণ জায়েজ আছে। কথা এত সব ভাবনা সাইডে রেখে চলে গেল রান্নাঘরে, কারণ সে আরিয়ানের শুকনো মুখ দেখেই বুঝতে পেরেছে আরিয়ান সারাদিন কিছু খায়নি। তাই রান্নাঘর থেকে আরিয়ানের জন্য খাবার বেড়ে নিয়ে আরিয়ানের রুমের দিকে অগ্রসর হলো। আরিয়ান মাত্র ফ্রেশ হয়ে তার রুমে আসলো, পরনে তার কালো টি শার্ট ও কালো ট্রাউজার, চুলগুলো থেকে হালকা পানি পড়ছে, মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। আরিয়ান রুমে আসতেই সে দেখতে পেল তার ঘরের টি টেবিলের উপর খাবার রাখা, আর তার পাশেই কথা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরিয়ান কথাকে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর কোনো কিছু না বলেই বারান্দায় চলে গেল ভেজা টাওয়ালটা শুকাতে দেওয়ার জন্য। টাওয়ালটা বারান্দায় রশিতে ঝুলিয়ে আরিয়ান রুমে আসলো। রুমে এসে আরিয়ান কোনো দিকে না তাকিয়ে সোফায় বসে পড়লো, আর টি টেবিল থেকে খাবারটা নিয়ে বিনা শব্দে খাওয়া শুরু করলো। কথা অসহায় চোখে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আরিয়ানের এই নীরবতা কথাকে ভীষণ পোড়াচ্ছে। হ্যাঁ, কথা আরিয়ানকে ভালোবাসে না ঠিকই, কিন্তু কথার জীবনে আরিয়ান অনেক কিছু। আরিয়ান নিঃশব্দে খাবার শেষ করে প্লেটে হাত ধুয়ে উঠে যায়। আগের ভঙ্গিতেই কথার সাথে কথা না বলে চলে যায় বারান্দায়। কথাও পা টিপে টিপে ধুকভুক বুক নিয়ে বারান্দায় আরিয়ানের পিছনে গিয়ে দাঁড়ায়। আরিয়ান কথার উপস্থিতি বুঝতে পারছে, কিন্তু তবুও বুকে দু হাত গুজে আকাশের দিকে তাকিয়ে আছে। কথা আরিয়ানের এমন ইগনোর, এমন নীরবতা মেনে নিতে পারছিল না তার আরিয়ান ভাইয়ের এমন ব্যবহার। কথার কান্নাগুলো দলা পাকিয়ে বের হয়ে আসছিল। কথা আর নিজেকে সামলাতে পারল না। সে দৌড়ে ছুটে গিয়ে আরিয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। আরিয়ান আশা করেনি কথা তাকে এভাবে জড়িয়ে ধরবে। আরিয়ান নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করছে, কিন্তু কিছুক্ষণ পর সে তার পিঠে ভেজা ভেজা অনুভব করলো। আরিয়ান বুঝতে পারলো কথা কান্না করছে। না, কথার কান্নার কোনো শব্দ নেই, কিন্তু আরিয়ান বুঝতে পারছে কথা কিছুক্ষণ পর পর ফুঁপিয়ে উঠছে। যতই অভিমান থাকুক, নিজের প্রেয়সীর এমন কান্না কি কোনো প্রেমিক পুরুষ মেনে নিতে পারে? একদমই না। আরিয়ানও পারেনি। আরিয়ান ঘুরে দাঁড়িয়ে কথাকে সামনে থেকে জড়িয়ে ধরল। কথাও আরিয়ানের বুকে মিশে ফুঁপিয়ে যাচ্ছে। আরিয়ান কথার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিচ্ছে। বেশ অনেকক্ষণ যাবৎ কথা কান্না করে যাচ্ছে। আরিয়ান ভেবেছিল সে কথার সাথে কোনো রকম কথা বলবে না, কিন্তু তার কথারানি যা শুরু করেছে তাতে সে কি নীরব থাকতে পারে? নীরবতা ভেঙে আরিয়ান নরম গলায় শুধালো, হয়েছে তো, কান্না করে করে তো আমার বুক ফাঁসিয়ে দিচ্ছিস, এবার কান্না থামা। কিন্তু কথার কি কান্না থামার? সে তখনও ফুপিয়ে কেঁদেই যাচ্ছিল। আরিয়ান এবার আরো নরম গলায় শুধালো, কথু, সারাদিন অনেক পরিশ্রম করেছি, ভীষণ ক্লান্ত আমি, আর তুই কিনা এই মাঝরাতে কান্না জুড়ে দিয়েছিস। কি হয়েছে বল আমাকে। আরে বাবা, না বললে বুঝবো কিভাবে? কথা এবার আরিয়ানের বুক থেকে মাথা উঠিয়ে অশ্রু চোখে আরিয়ানের দিকে তাকালো, আর কান্না করতে করতে ইশারা করলো, আপনি আমার সাথে কথা বলছিলেন না কেন আরিয়ান ভাইয়া? জানেন আপনার এই নীরবতা আমাকে ভীষণ পীড়া দিচ্ছিল। আরিয়ান কথার অশ্রু মাখা মুখের দিকে তাকে মলিন হেসে বলে উঠল, কাল তো তুই বলেছিলি আমি যেন তোর সামনে না যাই, তোর সাথে কথা না বলি। আমি তো শুধুমাত্র তোর কথা পালন করেছিলাম। আরিয়ানের কথা শুনে কথার বুকটা মোচড় দিয়ে উঠল। কথার মনে আবারও অপরাধ বোধ জেগে উঠল। কথা এবার ইশারা করে আরিয়ানকে বোঝালো, আমাকে ক্ষমা করে দেন আরিয়ান ভাইয়া, বিশ্বাস করেন আমি ওগুলো বলতে চাইনি। আর আমি কিভাবে পারলাম আপনার গায়ে হাত উঠাতে? সারাটা দিন অপরাধ বোধের কারণে কুড়ে কুড়ে মরেছি। জানেন আপনাকে যেই হাত দিয়ে আমি মেরেছি সেই হাতকেও আমি শাস্তি দিয়েছি। যদি আপনিও আমাকে শাস্তি দিতে চান তাহলে আমি মাথা পেতে আপনার দেয়ার শাস্তি গ্রহণ করে নিব।
আরিয়ান এবার কথার ইশারা বুঝতে পেরে ভ্রু কুঁচকে কথার হাতের দিকে তাকায়। এতক্ষণ আরিয়ান কথার হাতের দিকে লক্ষ্য করেনি, এখন লক্ষ্য করতে সে দেখতে পেল কথার হাতে সাদা ব্যান্ডেজ করা। আরিয়ান কথার হাতে ব্যান্ডেজ করা দেখে বিচলিত হয়ে যায়। সে কথার হাত ধরে অস্থির কণ্ঠে বলে ওঠে, এইটা তুই কি করেছিস? কথা, তুই পাগল হয়ে গেছিস? এগুলো কোন ধরনের কাজ? মনটা চাচ্ছে থাপ্পড় দিয়ে তোর গাল লাল করে ফেলি। এই বলে আরিয়ান কথাকে টানতে টানতে রুমে নিয়ে যায়। কথাকে রুমে নিয়ে এসে আরিয়ান কথাকে খাটে বসিয়ে দিয়ে সে চলে যায় ফার্স্ট বক্স আনতে। ফার্স্ট বক্স নিয়ে এসে আরিয়ান কথার পাশে বসে আলতো হাতে কথার হাতটা নিজের হাতে নিয়ে নেয়। তারপর ধীরে ধীরে কথার হাতে ব্যান্ডেজটা খুলেই আরিয়ান দেখতে পায় কথার হাতের তালুর মাছ বরাবর একটা কাটা দাগ। আরিয়ান বুঝতে পারে কথা কাঁচ বা চাকু দিয়ে এমনটা করেছে। কথার হাতের অবস্থা দেখে আরিয়ানের বুকটা মোচড় দিয়ে ওঠে। আরিয়ান চোখ মুখ শক্ত করে কথার হাতে পুনরায় ব্যান্ডেজ করে দেয়। কথা এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। আরিয়ান কথার দিকে তাকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, এমন ফালতু কাজ করার কথা মাথায় আসলো কিভাবে তোর? কেন করলি এমনটা? কথা মাথা তুলে ইশারা করলো। আপনাকে মারার শাস্তি দিলাম নিজেকে। আরিয়ান এবার ধমকে উঠে বলল, এতই যখন শাস্তি দেওয়ার ছিল তাহলে আমাকে বলতি, আমি না হয় 10-12টা থাপ্পড় দিয়ে দিতাম, তাহলেই তো শোধবোধ হয়ে যেত। ভবিষ্যতে যদি এমন কিছু করতে দেখেছি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। কথা মাথা নাড়িয়ে সায় জানালো। আরিয়ান নিজেকে শান্ত করতে অন্যদিকে মুখ নিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। কথা এবার তার আঙ্গুল দিয়ে আরিয়ানের বাহু খোঁচা দিল। কথার এভাবে খোঁচা দেওয়ায় আরিয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে খোঁচাখুচি করছিস কেন? কথা এবার 2 হাত দিয়ে নিজের কান ধরে মাসুম চেহারা বানালো। সে বোঝাচ্ছে আরিয়ান যেন তাকে ক্ষমা করে দেয়। কথার এমন চেহারা দেখে আরিয়ান হেসে ফেলে আর বলে, তুই পারিস ও কথা। আচ্ছা যা, তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে এমন নিজের ক্ষতি করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। আরেকটা কথা, কালকে যা হয়েছে তা সব ভুলে যা। মনে করবি সেগুলো কোনো এক দুঃস্বপ্ন ছিল। তাই তোর কাছে অনুরোধ, কালকের কথা ধরে রেখে আমাদের সম্পর্কটা নষ্ট করিস না। কথা মাথা নাড়িয়ে সায় জানালো এবং আরিয়ানের 2 গাল টেনে হাসি মুখে ইশারা করলো। এই তো আমার কিউট ভাইয়াটা, তুমি কত বোঝো আমায়। কথাটা বলে কথা আরিয়ানের এক বাহু জড়িয়ে ধরলো। আরিয়ান একবার কথাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল। অন্যদিকে এরশাদ নিজের বউয়ের সাথে রোমান্স করায় ব্যস্ত। বেচারা কয়েকদিন ভোটের কাজের চক্করে বউকে সময় দিতে পারেনি। আজ তার বউ তাকে বলে দিয়েছে যে সে বাপের বাড়ি চলে যাবে। এখন বউ পাগল এরশাদ কি তা মেনে নিতে পারে? একদমই না। তাই তো সে এখন তার বউকে মানাতে ব্যস্ত। এরশাদ যখন তার বউকে নিয়ে ব্যস্ত ছিল ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। এরশাদ তার বউয়ের দিকে তাকিয়ে দেখে তার বউ চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে। এরশাদ তো তার বউয়ের চাহনি দেখে ভয়ে কেঁপে উঠেছে। তাই তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিল। কিন্তু ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা আবারও ফোন দিল। এভাবে টানা 5 বার এমন হওয়াতে এরশাদ এবার রাগ এবং বিরক্ত নিয়ে ফোনটা ধরল। এরশাদ ফোন দেওয়ার মালিকের নামটা না দেখেই ফোনটা ধরল এবং ফোনটা ধরেই ওপাশে থাকা ব্যক্তিকে রাগ ও বিরক্ত নিয়ে বলে উঠল, এই কে তুই শালা? হ্যাঁ, রাত বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করছিস কেন? ঘরে কি বউ বলতে কিছু নাই তোর? আরেকবার ফোন দিলে তোর কাছে উল্টো করে ঝুলিয়ে রাখবো। ওপাশের ব্যক্তিটা এবার বেশ গম্ভীরভাবেই বলে উঠল, কে কাকে উল্টো করে গাছে ঝুলায় তা কালকেই বুঝতে পারবি এরশাদ। ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনেই এরশাদের প্রাণ যায় যায় অবস্থা। কারণ ফোনের ওপাশের ব্যক্তিটা আয়াজ খান। এরশাদ এবার ভয়ে ভয়ে বলে উঠল, মানে ভাই, আসলে আমি বুঝতে পারিনি আপনি ফোন দিয়েছেন, প্লিজ ক্ষমা করে দেন ভাই। আয়াজ এবার গম্ভীরভাবেই বলে উঠল, কেন? তুই না আমাকে উল্টো করে গাছে ঝুলাবি, তাহলে ক্ষমা চাইছিস কেন? এরশাদের অবস্থা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। একদিকে বইয়ের ভয়ঙ্কর চাহনি, অন্যদিকে আয়াজের হুমকি ভরা কথা। না না ভাই, কি সব বলেন এগুলো? এইসব আমি স্বপ্নও ভাবতে পারি না। মানে ভাই, হঠাৎ এত রাতে ফোন দিলেন যে? না মানে কোনো বিশেষ দরকার? আয়াজ আগের মতোই বলে উঠল, আচ্ছা এরশাদ, যারা ইশারায় কথা বলা শিখায় তাদের কি বলে রে? আয়াজের কথা শুনে এরশাদ থতমত খেয়ে যায়। মানে ভাই, সাইন ল্যাঙ্গুয়েজ শিক্ষক বলে। কেন ভাই, তাদের দিয়ে আপনি কি করবেন? মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি তো বেশ ভালোই কথা বলতে পারেন। এমনকি আপনি বাংলা, ইংরেজি, ইতালিয়ান, কোরিয়ান ভাষাও খুব ভালো পারেন।
তাহলে ইশারা ভাষা কেন শিখবেন? আয়াস এবার এরশাদকে ধমকিয়ে বলে উঠল। চুপ থাক, হাদারামের নানা কোথাকার। তোকে যা বলছি তুই শুধু তাই কর। কালকে বেলা 11টার মধ্যে একজন ভালো সাইন ল্যাঙ্গুয়েজ শিক্ষককে নিয়ে আমার সামনে হাজির হবি, না হলে তোকে আমি গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবো বলে দিলাম। বুঝতে পেরেছিস? কথাটি বলেই আয়াস ফোনটা কেটে দিল। আর ওইদিকে এরশাদ অসহায়ের মতো খাটে বসে আছে। একদিকে তার বউ রাগ করে অন্য রুমে চলে গেছে, আর একদিকে এই আয়াজের জ্বালা। এখন সে এত তাড়াতাড়ি সাইলেন্ট ল্যাঙ্গুয়েজ শিক্ষককে কথা থেকে ধরে আনবে। এরশাদ এবার বেশ রাগ নিয়ে বলে উঠল। শালা আমাকে এত রাতে বউ ছাড়া করো না। দেখবি তোর বউকে তোকে রাতে দিনে সবসময় দূর দূর করে তাড়িয়ে রাখবে। দিনে 2-3 বার ছাটাপেটা করবে। বউকে মানাতে মানাতে এই আমার মতো অবস্থা হয়ে যাবে। না, বলা তো যায় না, ওটা আয়াজ খান। তার বউয়ের সাথে এমন নাও করতে পারে। এটা যেই পরিমাণে বজ্জাত, আমার জীবন যৌবন বউ সবকিছু শেষ করে দিল। তোর